আসসালামু আলাইকুম। সবাইকে থার্ড ইয়ারে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের থার্ড ইয়ারের প্রথম ক্লাস, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তোমার অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং ফিনান্স ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে এই বইটা আছে। খুব মজার একটা বিষয়। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও এবং সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। থার্ড ইয়ারে যারা আছো, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট, সবাই ক্লাসটা জয়েন করো এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। তো আজকে থেকে আমাদের থার্ড ইয়ারের ক্লাস শুরু হয়ে গেল। তো সবার কি অবস্থা একটু বলো তো দেখি। হুম, আমি তাহলে দেখতেছি কি অবস্থা সবার। আচ্ছা, মাসরুর জামান, ওয়ালাইকুম আসসালাম। হুম, সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। ঠিক আছে, ওকে। সবাই একটু কমেন্ট করো তো, দেখো তো সবকিছু ঠিক আছে কিনা, ভয়েস তারপরে সবকিছু ঠিক আছে কিনা একটু জানাও। তপু কুমার, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কি তিনটা সাবজেক্টের ক্লাস হবে? হ্যাঁ, তোমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে তিনটা ম্যাথ আছে, তিনটা সাবজেক্টের ক্লাস হবে। অন্যগুলা তোমরা নিজেরাই পারবা, নর্মাল ভাবে থিওরি, কঠিন কিছু নাই। ঠিক আছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট চারটা ম্যাথ, চারটা ক্লাস হবে, অন্য সাবজেক্টগুলো তোমরা পারবা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা অবশ্যই শুনেছো যে আমার মাঝখানে আমার অপারেশন হয়েছে চোখে। চোখে অনেক প্রবলেম। তো যাই হোক, তোমাদের দয়া আল্লাহর রহমতে এখন ভালো আছি। তো আমার জন্য দোয়া করবা যেন এখন থেকে তোমাদের জন্য আমি অনেক বেশি করে সময় দিতে পারি। কারণ আমি তোমাদেরকে গত ক্লাসে, ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম যে আমার অফলাইন যে কার্যক্রমগুলো আছে সবকিছু আমি বন্ধ করে দিয়েছি যেন আমি তোমাদেরকে সময় দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, যে সেই চ্যাপ্টারটা হচ্ছে ক্যাশ বাজেট। হুম, ওকে। তাহলে আমি একটু কমেন্ট দেখে নিচ্ছি। যারা যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো তোমরা সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও। ঠিক আছে। এক্সামের আগে আবার নতুন করে কোর্স করাবেন? এক্সামের আগে আমাদের আবার নতুন করে কোর্স নিলে নর্মালি তো বইগুলো অনেক বড় বড়, শেষ করা যাবে না। তবে এক্সামের আগে তোমরা আবার নতুন করে 4-5 চ্যাপ্টার মানে নতুন পাইবা, কারণ তখন আবার নতুন থার্ড ইয়ার আসবে, সেক্ষেত্রে তোমরা নতুন কোর্স পাইবা। কিন্তু ফুলফিল একবারে দুইবার শেষ করা যায় না। হুম। আর একটা বিষয় হচ্ছে, আমরা নর্মালি প্রথম দিকে যে বইগুলা শেষ করব, তারপরে আবার এক্সামের আগ পর্যন্ত আমরা মডেল টেস্ট নিব প্রত্যেকটা চ্যাপ্টার উপরে। সেই ক্ষেত্রে তোমাদের যারা প্রথম বেচে ভর্তি থাকবে অথবা প্রথম বেচে যারা ক্লাস করবা, তারা তো সম্পূর্ণটা বইটা শেষ করবে। শেষ করার পরে পরীক্ষার আগ পর্যন্ত মডেল টেস্ট হবে এক একটা চ্যাপ্টার উপরে। হ্যাঁ, রিভিউ হবে। আর তার পরবর্তীতে আবার যারা নতুন থার্ড ইয়ারে ভর্তি হবে তাদের সাথে আবার নতুন করে ক্লাস পাবা। সেখানে দেখা যাচ্ছে 2-3টা চ্যাপ্টার পাওয়া যায়। যেমন তোমাদের 2-3টা চ্যাপ্টার এখন যারা বর্তমান থার্ড ইয়ার আছে তারা পাবে, এরকম বিষয়টা আর কি। হুম। তো একটা ইয়ার একবার লাইভ শেষ করে আরেকটা করা যায় না, এটা একটু ইয়ে হয়। আচ্ছা, তো তোমাদের প্রশ্নের উত্তরগুলা এই একটু মেসেজ এই পেজে বলবা, আমরা করে দিব। আচ্ছা, তো আজকে আমরা যে ক্লাসটা নিব সেটা হচ্ছে আমাদের একটা বোর্ড প্রশ্ন আসছে। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের পেড কোর্সে যারা ভর্তি হইবা তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সবগুলো অঙ্ক দেওয়া হবে, এবং যেই চ্যাপ্টারের শীট দরকার সেটাও দেওয়া হবে। এগুলো আগে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা অঙ্ক করব সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 7.3। এই চ্যাপ্টার থেকে প্রতি বছর তোমাদের তিনটা ডিপার্টমেন্টেই 10 মার্কের প্রশ্ন এসে থাকে। খুব বেশি সময় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, এবং এই চ্যাপ্টারটা তোমাদের খুব ভালো লাগবে, তেমন কঠিন না। জাস্ট প্র্যাকটিস করবা, অঙ্কটা হয়ে যাবে। এই হচ্ছে বিষয়।
তো আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, আমি আজকে যেহেতু অঙ্ক নিয়ে আলোচনা করবো, আমি তোমাদের চ্যাপ্টার নিয়ে আলোচনা করি, অঙ্ক নিয়ে আলোচনা করি। আমি একটা অঙ্ক করাই, তোমরা দেখো যে আসলে তোমরা কিভাবে বুঝবা। হ্যাঁ, এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা হচ্ছে ফুল ইংলিশ ভার্সন। এখানে তুমি বাংলা কিছুই লিখতে পারবে না। তবে এটা সুবিধা হচ্ছে, এটা হচ্ছে একটা ম্যাথ সাবজেক্ট। তুমি চাইলে বি পার্ট এবং সি পার্টে ম্যাথ আনসার করতে পারবে। সেক্ষেত্রে হয়তো বা এক দুইটা থিওরি আনসার করতে হতে পারে, তবে এ পার্টে সবগুলো ইংলিশে আনসার করতে হবে। মানে এটা হচ্ছে ইন ইংলিশ, ইংলিশ ভার্সন বই, এটা কোনো বাংলা না। ওকে, তো চলো আমরা এখন দেখি আমাদের এই ক্যাশ বাজেট সাবজেক্টে, ক্যাশ বাজেট চ্যাপ্টারে আমাদের কি আছে। তো আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে ক্যাশ বাজেট 7.3 চ্যাপ্টার। আসলে ক্যাশ বাজেট জিনিসটা কি, আমাদের প্রথম বুঝতে হবে যে বাজেট কি। তো নর্মালি বাজেটের বাংলা শব্দ কিন্তু বাজেটই, ঠিক আছে, বাংলা শব্দ কিন্তু বাজেট। এই যে আমাদের দেশে বলা হয় না যে জুন জুলাই বাজেট করবে, তারপর হচ্ছে তোমার প্রতি বছর জুন জুলাই বাজেট হয়, বলে না বিষয়টা। তো এটাই মূলত এই বাজেট। এখন এই বাজেট আসলে কি, এটা মানে হচ্ছে তোমার আর্থিক পরিকল্পনা। মানে এটা কিন্তু কোনো অর্থ না, মানে এটা হচ্ছে একটা মিনিং, মানে বলতে কি বুঝায়, আর্থিক কি পরিকল্পনা বলতে পারো, পরিকল্পনা। এটার মানে হচ্ছে আমাদের দেশে যে বাজেট হয়, সে বাজেটটা তোমার কি, যে আমাদের এই বছরের জুন মাস থেকে পরবর্তী বছরের জুন মাস পর্যন্ত, মানে এই বছর জুলাই মাস থেকে পরবর্তী বছর জুলাই মাস পর্যন্ত আমাদের কি পরিমাণ টাকা খরচ হবে, মানে কি পরিমাণ টাকা যাবে আর কি পরিমাণ টাকা আসবে, মানে সরকারের যে বাজেট, সেই জিনিসটাকে হিসাব করা মূলত হচ্ছে কি বাজেট। আর ক্যাশ বাজেট মানে কি, ক্যাশ বাজেট মানে হচ্ছে ক্যাশ টাকা, মানে আমাদের প্রতিষ্ঠানে কি পরিমাণ ক্যাশ টাকা আসবে এবং কি পরিমাণ ক্যাশ টাকা যাবে, সেই হিসাবটা করাটাই মূলত বলা হয় ক্যাশ বাজেট। এখন তোমাদের ব্যক্তিগত লাইফ থেকে যদি বুঝাই, তোমরা যারা টিউশনি করো, তোমরা কিন্তু জানো যে সামনে রমজান মাস আসতেছে, ধরো এক মাস তোমার রমজান মাস আসতেছে। তো তুমি যদি এখনই যদি বাজেট করতে থাকো বা আর্থিক পরিকল্পনা মানে কি, অগ্রিম চিন্তা ভাবনা বা অগ্রিম, যে তোমার কি পরিমাণ টাকা আসবে বা যাবে সেটা তুমি আগে থেকে কি করে একটা বাজেট করে রাখো। তো তুমি চিন্তা করলা যে তুমি এক জায়গায় টিউশনি পড়াও, সেখান থেকে তোমার 2,000 টাকা আসবে। আরেকটা টিউশনি পড়াও, সেখান থেকে তোমার 1500 টাকা আসবে। হ্যাঁ, তারপরে তোমাকে কেউ হতে বা রমজান মাসে হয়তো বা কেউ তোমাকে 2,000 টাকা গিফট দিবে বা টাকা দিবে। তো তোমার টোটাল কত, প্রায় 5,500 টাকা তোমার আসতেছে। তো এখন কিন্তু তুমি রমজান মাসে নাই, তুমি কিন্তু খরচ করতেছো না, মানে বিষয়টা পরিকল্পনা নিচ্ছ। হ্যাঁ, আর্থিক পরিকল্পনা করতে চাই, তোমার রমজান মাসে কি পরিমাণ টাকা আসবে যাবে। তাহলে তুমি দেখলে এখন যে রমজান মাসে তুমি একটা ড্রেস কিনবা, ধরো 1500 টাকা, তোমার ছোট ভাইকে দিবা ধরো 500। এই যে বিষয়গুলা তোমার একটা মাসের উপর ডিপেন্ড করে, তুমি বলতেছো যে কি পরিমাণ টাকা তোমার আসতেছে, কি পরিমাণ টাকা যাচ্ছে। এই যে ক্যাশের উপর তুমি একটা আর্থিক পরিকল্পনা করতেছো বা একটা বাজেট তৈরি করতেছো, এটাকে মূলত বলা হয় ক্যাশ বাজেট। আর এই ক্যাশ বাজেটটা আমাদের ব্যক্তিগত লাইফেরও না, আমাদের সরকারি বাজেটও না। এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের। ধরো তোমার একটা প্রতিষ্ঠান আছে, এই জুন মাসে তোমার কাকে কাকে টাকা দিতে হবে, হ্যাঁ, তুমি কার থেকে টাকা পাইবা, কোন কর্মচারীকে টাকা দিতে হবে, জুন মাসে তোমার কি পরিমাণ টাকা যাবে, কি পরিমাণ টাকা আসবে, জুলাই মাসে কি পরিমাণ টাকা যাবে, কি পরিমাণ টাকা আসবে, জুলাইয়ের পরে আগস্ট মাসে কি পরিমাণ টাকা যাবে, কি পরিমাণ টাকা আসবে। তুমি যদি 3 মাসের ক্যাশ বাজেট করতে চাও, তাহলে 3 মাসের পরিকল্পনা করে তোমার কি পরিমাণ টাকা আসবে যাবে সেটা বের করাকে মূলত বলা হয় ক্যাশ বাজেট। বুঝছো, কি বলা হয়, ক্যাশ বাজেট, যে ক্যাশ টাকা কি পরিমাণ টাকা আসতে পারে অথবা কি পরিমাণ টাকা যেতে পারে। তো এই একটা প্রতিষ্ঠানে তোমাকে কিছু ইনফরমেশন দিবে, ওই ইনফরমেশন থেকে তোমাকে হয়তোবা বলতে পারে 2 মাসের অথবা 3 মাসের অথবা 6 মাসের যে ক্যাশ বাজেট তৈরি করে দেখাতে, যে জুন জুলাই আগস্ট তার এই 3 মাসে কি পরিমাণ টাকা ক্যাশ আসবে, কি পরিমাণ টাকা ক্যাশ যাবে, আসা এবং যাওয়ার মধ্যে কি পরিমাণ টাকা তার ক্যাশ ব্যালেন্সে থাকবে, এই বিষয়টা তোমাকে উপস্থাপন করতে বলবে। ওইটাই মূলত এই চ্যাপ্টারের মূল বিষয়, এটাকে মূলত বলা হয় ক্যাশ বাজেট। তো এই পর্যন্ত যদি তোমরা বুঝতে পারো, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তো আমি তোমাদের সাথে সরাসরি একটা বোর্ডের অঙ্ক সলভ করাবো, একদম বোর্ড প্রশ্ন। হুম, আচ্ছা, হ্যাঁ, ক্লাসটা রেকর্ড থাকবে,
কোনো সমস্যা নেই। তো এই পর্যন্ত যারা বুঝতে পারছো সবাই একটু ক্লিয়ার লিখে দাও, এবং আমি দেখতেছি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, এখন তোমাদের এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ এই পার্টে 10-12টা থিওরি আসবে, ছোট প্রশ্ন, মানে জানোই তো 12টা ছোট প্রশ্ন আসবে, সব একদম সকল বইয়ে ক বিভাগে বা এই পার্টে ছোট প্রশ্ন আসে 12টা, এখান থেকে 10টা দিতে হয়। তো এখানে ছোট ছোট একদম ইংলিশে তোমাকে 10টা প্রশ্ন লিখতে হবে। বি পার্টে 4 থেকে 5টা ম্যাথ আসবে এবং বাকিগুলো থিওরি আসবে। ম্যাথ আনসার করবো অথবা থিওরি যায় আনসার করে ইংলিশ আনসার করতে হবে, এই হচ্ছে তোমার বিষয়। আচ্ছা, তো এখন আমি তোমাদের এতটুকু জাস্ট আমি যতটুকু বেসিক তোমাদেরকে দিয়েছি, যে শুধু হ্যাঁ, এটা হচ্ছে চ্যাপ্টার 7.3 যে লেখা আছে, চ্যাপ্টার 7.3। আমি তোমাদের যতটুকু বেসিকের কথা বলছি, যে তোমার কি পরিমাণ টাকা আসতে পারে, কি পরিমাণ টাকা যেতে পারে, এটার উপর ডিপেন্ড করে তুমি একটা, ধরো এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস রানিং, তুমি মার্চের হিসাব করলা যে মার্চে আমার কি পরিমাণ টাকা আসতে পারে, কি পরিমাণ টাকা যেতে পারে। এই যে বিষয়টা তুমি মার্চের হিসাবটা এখন করতেছো, এটাকে মূলত বলে মার্চের ক্যাশ বাজেট। তুমি যদি বলো মার্চ এপ্রিল 2টা করবা, তাহলে 2 মাসের হিসাব যদি তুমি করো, তাহলে 2 মাসের ক্যাশ বাজেট, এরকম বিষয়টা। এই থিওরিটা তুমি যদি মাথায় সেট করে নিতে পারো, এই থিওরিটা থেকে তুমি এই চ্যাপ্টারের সকল ম্যাথ পারবা। এখন ম্যাথ করতে গেলে দেখবে কিছু ঝামেলা থাকে, আমরা দেখি না যে হ্যাঁ আমরা যেভাবে বেসিক থেকে সহজ করে বুঝি, সবগুলা ম্যাথ কিন্তু এরকম না। কিছু কিছু ম্যাথ থাকে একটু জটিল ভাবে লেখা থাকে, একটু জটিল ভাবে তোমাকে কি করে তোমার সামনে প্রদর্শন করে, একটু জটিল ভাবে। এতটুকুই, জাস্ট তুমি প্র্যাকটিস করলে হয়ে যাবে। হ্যাঁ, তো তোমরা বিষয়টা হচ্ছে কি সময় দিতে হবে। তো চলো আমরা সরাসরি, যেমন মনে করো তোমাদের বোর্ড পরীক্ষা আসছে, এমন একটা অঙ্ক করবো একদম ইজিলি তোমরা এই জিনিসটা করতে পারবা। হ্যাঁ, পার্ট এ ফুল ইংলিশ, এটা হচ্ছে ইংলিশ ভার্সনের বই, এটা কোনো বাংলা ভার্সনই না, এটা ফুল ইংলিশ ভার্সনে করতে হবে, এখানে কোনো বাংলা ভার্সনে করা যাবে না। এটা পার্ট বি তে কি থিওরি ইংলিশ আনসার করতে, হ্যাঁ এটা পুরো ইংলিশ আনসার করতে হবে তোমাদের, কিন্তু আমার বুক লিস্টে লেখা আছে ইন ইংলিশ। ইন ইংলিশ মানে কি, এটা ফুল ইংলিশ, তুমি এখানে বাংলার কিচ্ছু লিখতে পারবে না। পার্ট এ তেও সব ইংলিশে দিতে হবে, বি তে ইংলিশে দিতে হবে, সি তে ইংলিশে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। এখন চলো আমরা একটা প্রতিষ্ঠানে আসলাম। তো প্রতিষ্ঠানে আসার পর আমাদের এখানে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে তোমাদের তোমাদের যাদের বই আছে পুরাতন, মানে যারা থার্ড ইয়ার পড়তেছে, তাদের এম এ কালাম পাবলিকেশনে, কমার্স পাবলিকেশনে C34 নম্বর অঙ্কটা, এটা দেখো এনইউবিবি তে 2013 সালে আসছে, এবং সেম অঙ্কটা ম্যানেজমেন্টে 16 সালে আসছে, এবং সেম অঙ্কটা ম্যানেজমেন্টে 20 সালে আসছে। এরকম আরো অঙ্ক অ্যাকাউন্টিং এ ফিনান্সে আসতেছে। এখন এখানে তারা কিছু ইনফরমেশন দিচ্ছে, এই ইনফরমেশন থেকে তারা বলবে 2 মাস অথবা 3 মাস অথবা 6 মাসের ক্যাশ বাজেট তৈরি করতে কোন মাসে কি পরিমাণ টাকা আসতে পারে যেতে পারে, সে বিষয়টা তোমাকে এখানে দেখাইতে হবে। আচ্ছা, তো চলো আমরা একটু দেখি। বলতেছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, নিচে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, সাপ্লাইড বাই এক্স ওয়াই জেড লিমিটেড, এখানে এক্স ওয়াই জেড লিমিটেড ইনফরমেশনগুলো দেওয়া আছে। বলছে প্রিপেয়ার, তৈরি করো ক্যাশ বাজেট, ক্যাশ বাজেট ফর দ্য পিরিয়ড ফ্রম 1 অক্টোবর টু লাস্ট ডিসেম্বর, মানে 1 অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত বের করার জন্য। তাহলে এখানে কত মাস, অক্টোবর, নভেম্বর, তারপরে কি ডিসেম্বর। এখানে 3 মাসের ক্যাশ বাজেট তোমাকে করতে বলছে। 3 মাসের ক্যাশ বাজেট বলতে কি স্যার, যে অক্টোবরে তোমার কাছে শুরুতে কত টাকা আছে, এর সাথে যা টাকা আসবে প্লাস, চলে গেলে মাইনাস। নভেম্বরের শুরুতে তোমার কাছে কত টাকা থাকবে, মানে তুমি অক্টোবরের শুরুতে যে টাকাটা, লাস্টে যে টাকাটা থাকবে সেটা কিন্তু নভেম্বরের শুরুতে থাকবে। আচ্ছা, তো নভেম্বরের শুরুতে যে টাকা থাকবে এটার সাথে যদি যা টাকা আসার কথা প্লাস হবে, যা টাকা চলে যাবে মাইনাস হবে। এখানে কিন্তু আসার কথা যাওয়ার কথাই হবে, এখানে কিন্তু রিয়েলি হবে না। তুমি কি কখনো বলতে পারবা যে ডিসেম্বর মাসে বৈশা বলতে পারবা যে জানুয়ারি মাসে কি টাকা আসছে, একদম শিওর আসবে বা যাবে, বলতে পারবা? তাহলে এখানে মূলত কি, এটা হচ্ছে মানে আর্থিক পরিকল্পনা, মানে কি পরিমাণ টাকা আসবে যাবে, মানে এটা হচ্ছে মানে একটা ভাবনা চিন্তার মতো করে, মানে একটা জাস্ট বাজেট। বাজেট মূলত বিষয়টা হচ্ছে এটা, যে কি পরিমাণ টাকা আসবে যাবে, এই বিষয়টা তোমাকে চিন্তা করতে হবে। আচ্ছা, বা তুমি ওই সব করে অঙ্ক করবা, তারপরে নভেম্বর মাস করার পরে আবার ডিসেম্বর মাস দেখবা যে তোমার ডিসেম্বর মাসে কি পরিমাণ টাকা আসবে, কি পরিমাণ টাকা যাবে। এই 3টা মাসকে এই এখন বসার পর 3টা মাস চিন্তা করে দেখবা কে ডিসেম্বর টাকা দিবে, কে নিবে, হিসাবগুলো করার পরে যে একটা ব্যালেন্স আসবে, এই ব্যালেন্সটাই মূলত বের করাটাকে মূলত বলে ক্যাশ বাজেট। তাহলে এখানে তারা 3 মাস চাইছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কিভাবে বুঝলাম স্যার, এখানে বলা আছে প্রিপেয়ার এ ক্যাশ বাজেট ফর দ্য পিরিয়ড ফ্রম, ক্যাশ বাজেট তৈরি করো
ফর দ্য পিরিয়ড সময়ের ফ্রম অক্টোবর 1 থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, তার মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাসে। এরপরে তারা এখানে কিছু লেনদেন দিচ্ছে। ওই যে লেনদেন মানে কি, ওই যে বললাম সামনের মাসে তোমার কোথা থেকে টাকা আসতে পারে, কোথায় যেতে পারে, ওই বিষয়গুলো এখানে ধরা হয়েছে। তো আমরা যেহেতু নিজের ব্যক্তিগতভাবে বলছি যে সামনের মাসে টিউশনে টাকা পাবো, এখান থেকে টাকা পাবো, ওইভাবে ব্যয় হবে, তো তারা ব্যবসায়িক লেনদেন হিসেবে বলছে। তো দেখো এখানে বলা আছে মান্থ, মান্থ কি দেখো আগস্ট। এখন আগস্ট মাসে তারা ক্রেডিট পাচ্ছে, তারা বাকিতে গেছে 92,000 টাকার, হ্যাঁ, এবং বাকিতে বিক্রি করছে কত 1,85,000। এখন তুমি বলতে পারো স্যার আমরা তো ক্যাশ বাজেট করবো অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাসে, তাহলে স্যার এখানে আগস্ট মাসের সেপ্টেম্বর মাসের ইনফরমেশন কেন দেওয়া? আচ্ছা, এমন কি হইতে পারে না যে হ্যাঁ তুমি এই অক্টোবর মাসে ক্যাশ বাজেট করতেছো, এখন তুমি ধরো এমন একটা ঘটনা ঘটছে 2 মাস আগে 3 মাস আগে, যেটা তোমার অক্টোবর মাসে এসে পেমেন্ট করবো, তার মানে কি এটা অক্টোবর মাসে ক্যাশ বাজেটে ঢুকবো। আবার এমনও হইতে পারে যে 2-3 মাস আগে তোমার এমন একটা ঘটনা হয়েছে যে তোমার এই অক্টোবর মাসে এখান থেকে তোমাকে টাকা দিতে হবে। আছে না যে আমি একটা ফ্রিজ কিনছি জানুয়ারি মাসে, এখন এই জানুয়ারি মাসে ফ্রিজের টাকা অক্টোবর মাসে দেওয়ার কথা, তাহলে তো ওই জানুয়ারি মাসে ইনফরমেশন অক্টোবর মাসে ইনক্লুড হতে পারে। এই হিসাবের উপর ভিত্তি করে তোমার মূলত যে মাসের হিসাবটা তুমি করবা সেই মাসের টাকা, হ্যাঁ, সেই মাসের টাকা আসা যাওয়ার ব্যাপারটা অন্য মাসের সাথে রিলেটেড থাকতে পারে, সেই জন্য তারা এখানে অন্য অন্য মাসের ইনফরমেশনও দিবে। তাহলে আগস্টে তারা পারচেস করছে 92,000 আর সেলস করছে কত 85,000, এটা কিন্তু বাকিতে পারচেস বাকিতে সেলস। আর এখানে ওয়েজেস এন্ড আদার্স এক্সপেন্স এগুলো খরচ হয়েছে। এখন তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে এগুলো পারচেস আর এগুলো হচ্ছে কি সেলস, আর এগুলো হচ্ছে ওয়েজেস মানে মজুরি বা অন্যান্য খরচ। এখন এই বিষয়গুলোর সম্বন্ধে তারা আবার একটু ইনফরমেশন দিবে এখানে। আচ্ছা, এখন তুমি খেয়াল করে দেখো যে এখানে কি লিখছে, বলছে এডিশনাল ইনফরমেশন বলতেছে অ্যাকসেপ্টেড ক্যাশ ব্যালেন্স অক্টোবর 1 10,500, মানে আমরা যে অক্টোবর প্রথম তারিখ থেকে শুরু করব ওইখানে একটা ক্যাশ ব্যালেন্স থাকতে পারে। ধরো তুমি এই মাসের ক্যাশ ব্যালেন্স করবা, মানে ক্যাশ বাজেট করবা, তাহলে এই মাসে যদি তোমার কাছে 10,000 টাকা থাকে, তাহলে এরপরে কি আসলো কি গেল সেটা বিষয় না। ক্যাশ বাজেট মানে কি তোমার ক্যাশ বাবদ কি পরিমাণ বাজেট তোমার থাকতে পারে বা সেটা বের করা। তাহলে অক্টোবর মাসের শুরুতে আমাদের অ্যাকসেপ্টেড ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে 10,000 টাকা, হ্যাঁ আমাদের 10,000 টাকা ক্যাশ ব্যালেন্স থাকতে পারে, তাহলে এটা হচ্ছে অপারেটিং ব্যালেন্স। এরপর দেখো কি বলছে, পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড টু ডেবিটর্স। এখানে পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড টু ডেবিটর্স মানে হচ্ছে আমরা যে বাকিতে পণ্য বিক্রি করি, ডেবিটর্স মানে কি দানাদার, আমরা যে বাকিতে পণ্য বিক্রি করছি তাদেরকে আমরা 2 মাস সময় দিছি। 2 মাস মানে ধরো সে যদি আগস্ট মাসে আমার কাছে বাকিতে পণ্য কিনে, তাহলে সেপ্টেম্বর অক্টোবর মানে আগস্ট সেপ্টেম্বর 2 মাস পর অক্টোবর মাসে দিবে। এরকম যেমন আমি তোমাদেরকে বললাম যে তুমি আমার কাছ থেকে এখন পণ্য নাও, এটা হচ্ছে ধরো ফেব্রুয়ারি মাস, তুমি 2 মাস পর দিবা, তার মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে দিয়ে দিবা। এই বিষয়টা হচ্ছে এখানে বলা আছে। তাহলে ওই যে বলা, এই যে বাকিতে বিক্রি যে এই বলাটা বলছে, এই বলা থেকে কিন্তু আমাদের কোন মাসে কোন টাকাটা আসবে আমরা কিন্তু ইন্ডিকেট করতে পারবো। তাহলে এখানে কি যে পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড, এখানে বাকির যে সময়টা অ্যালাউ করা হয়েছে টু ডিবিটর্স দেনাদারকে 2 মান্থ, মানে সে যখন পণ্যটা বাকিতে কিনবে তার 2 মাস পরে টাকাটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, যেমন আগস্টে কিনছে, আগস্ট সেপ্টেম্বর 2 মাস পর অক্টোবর তাকে দিতে হবে। তার মানে তোমাকে এখন চিন্তা করে নিতে হবে তুমি যে আগস্টে সেলস করছো সেই টাকাটা অক্টোবরে আসবে, তার মানে অক্টোবরে প্লাস এরকম ভাবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার দেনাদারের ক্ষেত্রে। এরপর হচ্ছে তোমার পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড, এখানে বাকিতে বাই ক্রেডিটর্স মানে পাওনাদারকে, তুমি যে বাকিতে কিনছো পারচেস, সেক্ষেত্রে তোমাকে তারা টাইম দিছে 1 মাস। তার মানে হচ্ছে তুমি যদি আগস্ট মাসে কোনো জায়গা থেকে পণ্য কিনো, তোমাকে সেপ্টেম্বর সেটা দিয়ে দিতে হবে, মানে 1 মাস টাইম, মানে কি যে মাস কিনবা এর পরের মাসে দিয়ে দিতে হবে। তাহলে আগস্ট মাসে যদি তুমি কিনো পরের মাসে দিতে হবে সেপ্টেম্বর কিনলে না অক্টোবর দিয়ে দিতে হবে। এই হচ্ছে বিষয়টা। তাহলে এই যে তুমি আগস্টের টাকাটা সেপ্টেম্বরে দিবা, তাহলে তোমার আগস্টের কিনার টাকাটা সেপ্টেম্বরের উপর ক্যাশ বাজেটের মধ্যে তোমার প্রভাব পড়বে। তুমি ধরো আমার কাছ থেকে গত মাসে একটা জিনিস নিছো, এই মাসে টাকাটা দিতে হবে, তাহলে তুমি যে এখন এই মাসে ক্যাশ বাজেট করতেছো অবশ্যই চিন্তা রাখবে যে শহীদুল স্যারকে আমার টাকাটা দিতে হবে। তার মানে এখানে কি চিন্তা, এই বিষয়টা হচ্ছে তোমার এই মাসে ফেব্রুয়ারি মাসে এটা ইফেক্ট করবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে দেখো লেগ ইন পেমেন্ট
অফ ওয়েজেস। লেগ ইন পেমেন্ট হচ্ছে বিলম্বে মানে দেরি বা বকেয়া, এন্ড আদার্স এক্সপেন্স মানে লেগ ইন পেমেন্ট, বকেয়া মজুরি অথবা অন্যান্য খরচগুলা 1 মান্থ মানে হচ্ছে এখানে যে মজুরি বা খরচগুলা ঘটে যে মাসে ঘটে এর পরবর্তী মাসে দেওয়া হবে, এটা হচ্ছে 1 মান্থ। ধরো তুমি আমার কাছে এই মাসে কষ্ট করে খাটছো, তোমার এই মাসে বেতনটা আমি পরবর্তী মাসে দিব। তার মানে আমার মাথায় রাখতে হবে যে তুমি যে মাসে আমার এখানে কষ্ট করছো এটা তোমার পরবর্তী মাসে দিতে হবে। তার মানে আমার পরবর্তী মাসে ক্যাশ বাজেটে এই টাকাটা তোমার হিসাব রাখতে হবে যে এটা তোমাকে দিতে হবে। আচ্ছা, এরপর আবার একটা বলছে সেলিং কমিশন 2%। এখানে যে সেলস করছি আমরা আমরা যে সেলস করে তাকে 2% কমিশন দিব। সেটা কিভাবে? অন ইজ পেয়াবল 1 মান্থ আফটার সেলস, মানে আমরা যে মাসে সেলস করব আফটার সেলস এর 1 মাস পরে। ধরো আমি সেলসম্যান হিসেবে নিয়েছি, তুমি ধরো আগস্ট মাসে কি করছো, 92,000 টাকা সেলস করছো। আচ্ছা, এটা হচ্ছে সেলস, 1,85,000 টাকা সেলস করছো। বলছি তোমাকে আমি 2% কমিশন দিব, কিন্তু আগস্ট মাসে যে সেলস করছো সেটা আমি তোমাকে সেপ্টেম্বর মাসে দিব, আবার সেপ্টেম্বর মাসে যেটা করছো সেটা আমি অক্টোবর মাসে দিব। এইভাবে তোমাকে আমি বলছি, এটা হচ্ছে তোমার সে বিষয়। এরপরে 6 নাম্বার এক্সপেন্ডিচার অন মেশিনারি। তো মেশিনারি বাবদ ব্যয় হয়েছে ওর 50,000 টাকা, ইজ পেয়াবল ইন অক্টোবর। তাহলে আমাদের একটা মেশিন কিনছি 50,000 টাকা, পেয়াবল বকে ইন অক্টোবর, যেটা আমরা অক্টোবর মাসে টাকা দিতে হবে। তাহলে অক্টোবর মাসে যদি আমরা টাকা দিব তাহলে অবশ্যই এটাকে আমরা অক্টোবর মাসে ক্যাশ বাজেটে গিয়ে প্রভাব পড়বে। ওকে, এই ছিল আমাদের বিষয়টা। এখন এখান থেকে আমার 3 মাসের ক্যাশ বাজেট বের করতে হবে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অক্টোবর মাসে কি পরিমাণ টাকা আসবে, কি পরিমাণ টাকা যেতে পারে, নভেম্বর মাসে কি পরিমাণ টাকা আসবে, কি পরিমাণ টাকা যেতে পারে, ডিসেম্বর মাসে কি পরিমাণ টাকা আসতে পারে, কি পরিমাণ টাকা যেতে পারে, এই বিষয়টা আমাদের এই ইনফরমেশন থেকে কি করতে হবে, প্লাস মাইনাস করতে হবে, এতটুকুই। এখন তোমরা এই জিনিসটা একটু খেয়াল করে দেখো যে আমরা যে এখানে বলছি 2 মাস সময় দিব, দেনাদারকে আমরা কত মাস সময় দিব, 2 মাস পর। তো তুমি এখানে চাইলে এটা আলাদা করে একটা দেনাদারকে যে টাকা দিবা, যে কোন মাসের টাকা কোন মাসে দিবা, এটা চাইলে আলাদা করে ওয়ার্কিং করে নিতে পারবে। ঠিক আছে, এটা আলাদা চাইলে কি করে নিতে পারো, ওয়ার্কিং করে নিতে পারবা। এটা ওয়ার্কিং করে নিলে সহজ হবে। যেমন আমি দেনাদারকে 2 মাস টাইম দিচ্ছি, ধরো আমি এই মাসে বিক্রি করছি ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে শেষে দিবি। তাহলে আমি যদি এটা আলাদা করে ওয়ার্কিং করে নিই তাহলে আমি একদম ক্লিয়ার হইতে পারতাছি যে ওয়ার্কিং বিষয়টা, যে আমি ফেব্রুয়ারি মাসের টাকাটা কি এপ্রিল মাসে দিব। তো তখন দেখবো 2 মাস 3 মাস মানে যে জিনিসটা ওয়ার্কিং করে বের করা দরকার, যেটা আলাদা করে ওয়ার্কিং করে নিলে ভালো হয়, সেটা ওয়ার্কিং করে নিলে করে নিবা। তাহলে এখানে এই অঙ্কে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এই রিসিভ টু ডেবিটর্স মানে দেনাদার থেকে যে টাকা পাইবা সেটা ওয়ার্কিং করা লাগে, যদি তোমার একটু একাধিক মাস দেওয়া থাকে সেই ক্ষেত্রে। আর পেমেন্ট টু ক্রেডিটর মানে পাওনা থেকে টাকা দেওয়ার ক্ষেত্রে ওয়ার্কিং করা লাগে। আর নর্মালি সেলস এর ক্ষেত্রে করা লাগে, অনেক সময় ওয়েজেস এর ক্ষেত্রে করা লাগে। এই 4টাই করলে হয়ে যায়, লাগে না। আর এই অঙ্কে তুমি দেখো ওয়ার্কিং করতে হলে তুমি এটা করবা, আর ক্রেডিটরের ক্ষেত্রে লাগবে না, কারণ ক্রেডিটর থেকে ইজি। এখানে বলা আছে 1 মাস পর, তার মানে আমি বাকিতে যে বিক্রি করছি তার মানে কি আমি অক্টোবর মাসে যে পারচেস করছি আগস্ট মাসে সেটা আমি সেপ্টেম্বরে দিয়ে দিব। এটা লাগবে না, কারণ এখানে 1 মাস, এখানে ঝামেলা নাই, আমি করে দিতে পারবো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে যে প্রথমে যে ওয়ার্কিংটা এই পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড টু ডেবিটর্স সেই ওয়ার্কিংটা করে দিব, যে 2 মাস পর পর টাকা দিলে কোন মাসের বিক্রয়টা কোন মাসে টাকা দিতে হয় সেটা আমরা আলাদা করে বের করে নিলে আমাদের ক্যাশ বাজেট করাটা সহজ হবে। বুঝছো? এই জন্য আমরা আলাদা করে পেমেন্ট ক্যাশ কালেকশন ফ্রম ডেবিটর্স থেকে করে আলাদা করে নিব। আচ্ছা, তো এই পর্যন্ত যে মানে তোমাদেরকে বুঝাইলাম, আমি অঙ্কের যে ইনফরমেশনগুলো দিলাম, তো এখন আমার কোনো প্রবলেম যদি না থাকে অল ক্লিয়ার লিখে দাও, তাহলে আমি তোমাদেরকে সরাসরি এখন অঙ্ক সলভ করব। ঠিক আছে, সরাসরি অঙ্ক সলভ করে দিব। আচ্ছা, সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। আব্দুল শরীফ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? সরাসরি তোমরা অল ক্লিয়ার লিখে দাও, তাহলে আমি এখন আর অঙ্ক করার মাঝখানে তোমরা আরো অনেক কিছু জানতে পারবা। ঠিক আছে, ওকে। তো আমরা এখন বুঝতে পারলাম যে আসলে আমাদের সরাসরি এখন অঙ্ক করতে হবে, দেখতে হবে যে আমাদের কোন মাসে টাকা যাচ্ছে কি পরিমাণ, কোন মাসে টাকা আসতেছে। আচ্ছা, তাহলে আমরা একটু এক্সট্রা করে এটা একটু বের করে নেই, যে আমরা দেনাদার আমাদের কোন কোন মাসে টাকা দিবে। তো দেনাদার আমাদের কোন কোন মাসে টাকা দিবে এটা আমরা বের করে নেব। তো এটা বের করার জন্য আমরা প্রথমে লিখবো
এক নম্বর ওয়ার্কিং দিতে পারো যে কালেকশন ফ্রম ডেবিটর্স, মানে দেনাদার আমাদের কোন কোন মাসে টাকা দিবে। তাহলে আমাদের এখানে আমরা কোন কোন মাসে সেলস করছি এখানে দিবা, যত মাসে আমরা সেলস করছি দিবা। এই যে 1 2 3 4 5 মাস, আমরা 5 মাস সেলস করছি, এখানে 5 মাস দিবা, 1 2 3 4 5 দিবা। কত সেলস করেছি, ক্রেডিট সেলস আগস্টে এত, সেপ্টেম্বরে এত, অক্টোবরে এত, নভেম্বরে এত, ডিসেম্বরে এত। ক্লিয়ার। এখন আমাদের হচ্ছে মান্থ অফ কালেকশন, মানে আমরা কোন মাসে কত, কোন মাসের টাকাটা কোন মাসে কালেকশন করবো। তার এখানে যে মান্থ অফ কালেকশন দিবা সেটা হচ্ছে আমাদের যেই মাসের ক্যাশ বাজেট চাইছে। তো আমাদের কাছে ক্যাশ বাজেট চাইছে কোন মাসে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই 3 মাসের ক্যাশ বাজেট চাইছে। তাহলে আমি তোমাদের যদি একটু আরেকটু বেসিক থেকে বুঝাই, যদি আরেকটু বাস্তবভাবে বুঝতে চাও, এই 3 মাসে কোন কোন বিক্রয় থেকে টাকা আইবো সেটা আমার এখানে বের করে নিতে হবে। কারণ আমি কিন্তু 3 মাসের বাজেট বের করার সময় আমি দেখবো যে আমার কোন দেনাদারে কোন মাসে টাকা দিব। ধরো আমি তোমার কাছে একটা জিনিস বিক্রি করছি, তুমি আমার এখন ফেব্রুয়ারি মাসে টাকা দিবা। তাহলে ফেব্রুয়ারি মাসে যদি টাকা দাও, আমার ফেব্রুয়ারি মাসে ক্যাশ বাজেটে কিন্তু আমার প্লাস হবে, ক্যাশ বাজেটে কিন্তু আসবে। এই বিষয়টাই যে এখানে যে আমি কোন কোন মাসে সেলস করছি সেটা, আর কোন কোন মাসের টাকা আমার কোন মাসে আসবে সেই বিষয়টা এখানে আমি দেখাই দিব। তারপর আমি এখান থেকে সরাসরি টাকা নিয়ে গেলে অঙ্ক করে ফেলবো। আচ্ছা, তাহলে আমি এখানে 5 মাসের সেলস আমার ছিল, এখানে মান্থ লিখবা, এখানে যে 5 মাস দেওয়া আছে 5 মাসের এখানে লিখবা। লেখার পরে এখানে যে ক্রেডিট সেলসটা আছে, এই যে ক্রেডিট সেলস, ঠিক আছে, ক্রেডিট সেলসটা এখানে লিখবা। দেখো 5 মাসের 5টা ক্রেডিট সেলস আমি লিখছি। ওকে, এখন তুমি বাজেট করবা কোন মাসের, 3 মাসের, অক্টোবর নভেম্বর ডিসেম্বর। এখন তুমি দেখো যে এই বাকিতে বিক্রয়ের ব্যাপারে তোমার কি বলা ছিল। দেখো বাকিতে বিক্রয়ের ব্যাপারে কি বলা ছিল, দেখো বলা ছিল পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড। এখানে বাকি যে অ্যালাউড, যে অ্যাপ্রুভ করা হয়েছে যে বিষয়টা, টু ডিবিটর্স দেনাদারের ক্ষেত্রে 2 মাস বলছে, আপনারা যারা বাকি নিতেছেন 2 মাস পরে টাকাটা দিয়ে দিবেন। তার মানে আগস্ট মাসে যারা বাকি নিবে তারা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে দিয়ে দিবে, সেপ্টেম্বর মাসে যারা বাকি নিবে তারা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে দিয়ে দিবে, মানে 2 মাস পর পর দিয়ে দিবে। তো চলো আমরা এখন এটার উপর ভিত্তি করে আমরা অঙ্কটা ওইখানে কোন দেনাদার কোন মাসে টাকা দেবে আমরা বের করি। দেখো, তো আমরা আগস্ট মাসে বিক্রি করছি বাকিতে কত, 1,85,000। আগস্ট মাসের টাকাটা কোন মাসে দিবে, 2 মাস পরে, আগস্ট মাস শেষ, আগস্ট অক্টোবর সেপ্টেম্বর শেষ, কোন মাসে দিবে, নভেম্বর মাসে দিবে। তাহলে আগস্ট মাসের টাকাটা কোন মাসে দিবে, নভেম্বর মাসে, আগস্ট সেপ্টেম্বর। আচ্ছা, একটা মাস বেশি গণনা হয়েছে। আগস্ট মাসের টাকাটা কোন মাসে দিবে, আগস্ট 2 মাস পর, তাহলে 1 মাস 2 মাস পর, তাহলে কোন মাসে দিবে, অক্টোবর মাসে। এই জন্য দেখো আগস্ট মাসের 1,85,000 টাকা আমরা অক্টোবর মাসে পাবো, 1,85,000 টাকা। আগস্ট মাসের 1,85,000 টাকা আমরা কোন মাসে পাবো, অক্টোবর। এর জন্য আগস্টের সরাসরি অক্টোবরে গেছে, ঠিক আছে। এবং আমি আরেকটা বোঝাই, সেপ্টেম্বরের টাকাটা আমরা কোন মাসে পাবো, সেপ্টেম্বর বাদ অক্টোবর বাদ কোন মাসে পাবো, নভেম্বর পাবো। দেখো এই সেপ্টেম্বরের টাকা 2,10,000 নভেম্বরে গেছে, নভেম্বরে পাবো, বুঝছো। এরপরে তোমার অক্টোবরের টাকাটা আমরা কবে পাবো, অক্টোবর পাবো না, নভেম্বরে পাবো না, 2 মাস গেছে। কোথায় পাবো, ডিসেম্বরে। তাহলে অক্টোবরের টাকাটা আমি ডিসেম্বরে পাবো, অক্টোবরে কত টাকা, 2,45,000, যাই দেখো ডিসেম্বরে পেয়েছি। তাহলে আমি কিন্তু বুঝতে পারছি যে আমার যে এখানে যে বিক্রয়টা 2 মাস পর পর টাকা পাওয়ার কথা, সেই হিসাব থেকে আমি এখানে অক্টোবর পাবো 1,85,000 টাকা, সেটা হচ্ছে আমি আগস্টে যে বিক্রি করছিলাম সেখান থেকে। নভেম্বরে আমি টাকা পাবো হচ্ছে 2,10,000, সেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে বিক্রি করছিলাম। এইভাবে তোমাকে এই কোন মাসের শেষটা কোন মাস পাবে এটা তোমাকে বের করে নিতে হবে। আচ্ছা, তো এখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলতে পারো যে স্যার এই জিনিসটা আবার একটু বুঝান, আর যদি বুঝে থাকো তাহলে একটু ক্লিয়ার লেখেন। ঠিক আছে, যদি এই জিনিসটা বুঝতে পারো, আমি এগুলো কিন্তু নর্মাল বিষয়, কঠিন ভাবে নিবা না। জাস্ট যে মাসে সেলস করবে আর পরবর্তী কি হবে, 2 মাস পরবর্তী 2 মাস পরে মানে টাকাটা দেওয়া হবে। তাহলে সেলস মাসে যেটা এটা একটা ধরবা, আর পরবর্তী মাসে একটা ধরবা, আর পরবর্তী মাসে দিয়ে দিবা। এই হচ্ছে বিষয়। আচ্ছা, ফেসবুকে যে কি হয়েছে, মানে তোমার লাইভ টিপ দিলে আগের ভিডিও আয় হয়, পুরো একটা প্রবলেম। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্কিং, মানে ওয়ার্কিংটা করে নিলে কি, যেমন আমরা 3 মাসে বাজেট করব, আমরা এই ওয়ার্কিংটা করে নিলাম যে অক্টোবর মাসে আমরা
1,85,000 টাকা পাবো। নভেম্বর মাসে আমরা 2,10,000 টাকা পাবো। ডিসেম্বর মাসে আমরা 2,45,000 টাকা কার কাছ থেকে পাবো? দেনাদারের কাছ থেকে পাবো। এই যে আমরা এই জিনিসটা ক্লিয়ার করে নিলাম যে আমরা এই টাকাগুলো এই মাসে পাবো, তাহলে আমাদের ক্যাশ বাজেটের ক্ষেত্রে সুবিধা হবে। আমরা অক্টোবর মাসে ক্যাশ বাজেটে এটা প্লাস করে দিব, আমরা পাবো এই বিষয়। নভেম্বর মাসে এটা প্লাস করে দেবো এইভাবে। আচ্ছা, আবার আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু প্রথম ক্লাস করতেছো, খেয়াল করো। এখানে বলা ছিল কি, ডিবিটরকে মানে দেনাদারকে 2 মাস সময় দেওয়া হয়েছে। কয় মাস? 2 মাস। দেনাদারকে কয় মাস সময় দেওয়া হয়েছে? 2 মাস। মানে তুমি যে মাসে বিক্রি করবা, ধরো তুমি আগস্ট মাসে বিক্রি করছো, তাহলে আগস্ট মাসেও দিবা না টাকা। এরপরে কি সেপ্টেম্বর, সেপ্টেম্বরও টাকা দিবা না, তাহলে 1 মাস আর 1 মাস 2 মাস। তাহলে তুমি আগস্ট মাসের সেলসের টাকাটা কোন মাসে দিবা? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে দিবা। তাহলে তুমি আগস্ট মাসে সেলস করছো, আমরা সেলস করছি কত? 1,85,000 টাকা। এই টাকাটা আমরা কবে পাবো? অক্টোবর মাসে। সেপ্টেম্বর মাসে আমরা সেলস করছি কত? 2,10,000। সেপ্টেম্বর মাসে টাকা আমরা কবে পাবো? 2 মাস পর। তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, 2 মাস বাদে নভেম্বর, আমরা নভেম্বর মাসে টাকা পাবো। ওই যে দেখো 2,10,000 টাকা নভেম্বর মাসে। আচ্ছা, এরপরে অক্টোবর মাসের টাকা আমরা কবে পাবো? অক্টোবর, নভেম্বর, 2 মাস পর ডিসেম্বর। এই ডিসেম্বর 2,50,000 ডিসেম্বর মাসে পাবো। এখন তুমি বলতে পারো স্যার তাহলে নভেম্বর মাসের টাকাটা? নভেম্বর মাসের টাকাটা আমরা পাবো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে পাবো। তো জানুয়ারি মাসে পাইলে আমাদের জানুয়ারি মাসে তো ক্যাশ বাজেট বলে নাই, আমাদের বলছে হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাসের ক্যাশ বাজেট। তো এই 3 মাসের রিলেটেড আমাদের যতটুকু পর্যন্ত আসবে সেটা আমরা পাইলে হবে। আর জানুয়ারি মাসে আমাদের ক্যাশ বাজেট আমাদের চাই নাই, আমরা সেটা চিন্তা করবো না বা লেখার কোনো দরকার নাই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্লিয়ার। ওকে, তাহলে এক ঘর ফাঁকা দিয়ে বসাতে হবে কেন? এখানে আসলে ঘর ফাঁকা দিয়ে বসাটা ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে এরকম, আমি তোমাদের দেখাই। ঘর ফাঁকাটা না, ফাঁকাটা ব্যাপারটা কি হলো, আগস্টের টাকাটা আমি কবে পাবো? অক্টোবর না, এই জন্য আগস্টের সরাসরি অক্টোবর জেনে আছে না লিখে দিবা। তারপর দেখো সেপ্টেম্বরের টাকাটা কি আমি নভেম্বরে পাবো? তো সেপ্টেম্বরের সরাসরি নভেম্বর কোথায় আছে? এই যে এখানে লিখে দিবা। এরপর দেখো অক্টোবর টাকাটা আমি কি পাবো? ডিসেম্বরে পাবো। তো অক্টোবরের সরাসরি গিয়ে ডিসেম্বর দেখো কোথায় আছে? এই যে এখানে লিখে দিবা। এই হিসাব করে লিখবা, আর বাকি ঘর তো ফাঁকাই থাকবে। ঠিক আছে, এইভাবে তুমি লিখবা। আচ্ছা, এখানে আগস্টের লাস্টের ডেট এরকম কিছু দেওয়া থাকবে না, এখানে মাসের নামই দেওয়া থাকবে। ঠিক আছে, এখানে মাসের নামই দেওয়া থাকবে। এখানে তোমার কোনো মানে আছে না যে মাসের শুরুতে বা শেষে, এরকম দেওয়া থাকবে না। তোমার এই সরাসরি মাসের নাম দেওয়া থাকবে, কোনো ডেট দেওয়া থাকবে না। আর যদি ডেট দেওয়া থাকে, থাকবে না তো বললাম, যদি দেওয়া থাকে, তুমি যদি মনে করো আগস্ট মাসের 20 তারিখে বিক্রি করছে বা 30 তারিখ, সেই ক্ষেত্রেও 2 মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর পরে অক্টোবর মাসে দিয়ে দিবে। এই হচ্ছে তোমার বিষয়টা। আচ্ছা, তারপরে বলছে হচ্ছে নভেম্বর আর ডিসেম্বরের তো কিছু লিখতে হবে না, তাহলে এই 2টা ঘর না লিখলে হবে? না, লিখতে হবে তো। এখানে তোমার যে মান্থ আছে, যে মান্থে তুমি বিক্রি করছো, এগুলো লিখে দিবা। হ্যাঁ, লিখে তারপরে তুমি কাজ করো। এখন তুমি দেখতেছো নভেম্বর, ডিসেম্বর লাগে না, সেই জন্য লিখবা না, তাহলে এটা তো অঙ্ক অপূর্ণতা থেকে গেল। যে তুমি এই 3টা জায়গায় 3টা নিছো। তোমার মূল কথা হচ্ছে এখানে যে মাসের ইনফরমেশন দেওয়া থাকবে, 5টা মাসের ইনফরমেশন দেওয়া আছে, এটা পুরো 5টাই লিখবা। লেখার পরে গড় কেটে দিবা। এরপরে তোমার বাজেট অনুসারে যার যে মাসটা এইভাবে করবা। ঠিক আছে, এই মাস লিখতে হবে, না হলে জিনিসটা সুন্দর হবে না, অপূর্ণতা থেকে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেনাদারের কাছ থেকে টাকা পাইলাম। ঠিক আছে, দেনাদারের কাছ থেকে টাকা পাইলাম যে আমরা অক্টোবর এটা পাবো, নভেম্বর এটা। আচ্ছা, গেল গা। তাহলে আমাদের পরবর্তী জিনিসটা কি দেখো, এটা আমাদের সমস্যা নাই, এটা আমরা করে ফেলছি। এরপরে বলছে কি তোমার পিরিয়ড, হ্যাঁ, পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড টু বাই ক্রেডিটর্স, মানে পাওনাদারকে 1 মাস সময় দেওয়া হয়েছে। তো পাওনাদার 1 মাস সময় দেয়, এটা ইজি, এটা করা ওয়ার্কিং করার দরকারই নেই। কারণ তুমি জানো যে তুমি আগস্ট মাসে যে টাকাটা বিক্রি করছো সেটা কি সেপ্টেম্বর মাসে পাই যাও, দিয়ে দিতে হবে। সেপ্টেম্বর মাসেরটা অক্টোবর মাসে, অক্টোবর মাসে, নভেম্বর মাসে, এটা 1 মাসে যেহেতু বিষয়টা, এখানে ওয়ার্কিং করা লাগবে। এটা নর্মালি তুমি নর্মাল ভাবে বুঝতে পারো, তুমি দিতে পারবা। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে কি বলছে, লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস আদার্স এক্সপেন্স 1 মান্থ। এটাও এই যে ওয়েজেস গুলো যে খরচ, এই খরচগুলো তোমার 1 মাসের সময়। তার মানে আগস্ট মাসের এই যে খরচটা আছে সেটা তোমাকে পরিশোধ করতে হবে সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে, অক্টোবর মাসে, নভেম্বর মাসে। এটা তুমি নর্মালি ক্যাশ বাজেট করার সময় সরাসরি টাকা লিখতে পারবা, প্রবলেম হবে না। এই জন্য এটারও ওয়ার্কিং করতে হবে না, বুঝছো? এরপরে বলছে সেলিং কমিশন 2%, মানে তুমি যে এখানে সেলস করছো, তোমার সেলসম্যানরা, তাদেরকে 2% কমিশন দিবা। আবার বলছে অন সেলস ইজ পেয়াবল অন 1 মান্থ আফটার, 1 মাস পর।
তাহলে খেয়াল করে দেখো, এখানে মূলত হচ্ছে সেলিং কমিশন 2%। তোমার তো সরাসরি সেলস দেওয়া আছে, এটা না, সরাসরি কি দেওয়া আছে, সেলস। তাহলে 2% করে তোমার তো আগে তোমার কি টাকাটা বের করতে হবে, তারপরে কোন মাসে দিবা সেটা হচ্ছে বিষয়। এটাও তুমি ওয়ার্কিং না করে পারবা, কারণ তুমি এটা হচ্ছে আগস্ট মাসে সেলস করছো, 1,50,000 টাকা সেলস করছে, তুমি তার 2% কমিশন দিবা, তারে আগস্ট মাসে কমিশনটা কবে দিবা, 1 মাস পর। তার মানে আগস্ট মাসে সেপ্টেম্বর মাসে দিবা, এটা তুমি পারবা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে কি জানো, 2% যে কমিশনের টাকাটা বের করার জন্য তোমার এটা একটা ওয়ার্কিং করে নিলে সুন্দর হয়। সেই জন্য এখানে দেখো একটা ওয়ার্কিং করে নিচ্ছে, ঠিক আছে, এই যে ওয়ার্কিংটা। তো ওয়ার্কিংটা হলো কি, যেমন দেখো আমাদের আগস্ট মাসে সেলস করছে কত, 1,85,000, কমিশন দিব কত পার্সেন্ট, 2%। 2% কত টাকা আসে, 3700 টাকা আসে। তাহলে আগস্ট মাসের কমিশনের টাকাটা কবে দিব আমরা, সেপ্টেম্বর মাসে দিব। দেখো এই যে এটা সরাসরি গিয়ে দেখো সেপ্টেম্বর কোথায়, সেপ্টেম্বর তো আমাদের ক্যাশ বাজেটে নাই, তাহলে এটা আসবে না, কারণ আমাদের ক্যাশ বাজেট কি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দেখছো। আচ্ছা, তাহলে এটা আমাদের আসবে না। এরপর দেখো সেপ্টেম্বর মাসের যে কমিশনটা কত, 4200 টাকা, সেপ্টেম্বর মাসে অক্টোবর দিব, তাহলে আমাদের এখানে সরাসরি যাবে অক্টোবর মাসে আছে যে 4200। এখন এই 3700 টাকা কেন আসে না, কারণ আমি তোমাদেরকে বলি, আগস্ট মাসের যে কমিশনটা সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে দিবে, তাহলে সেপ্টেম্বর মাসের ক্যাশ বাজেটের মধ্যে ইনক্লুড হবে। আমাদের কাছে তো সেপ্টেম্বর মাসে ক্যাশ বাজেট চাই না, আমাদের কাছে ক্যাশ বাজেট চাইছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে। যেই মাসের ক্যাশ বাজেট চাইছে সেই মাসের হিসাবটা আমাদের এখানে রাখতে হবে। তাহলে এই আগস্ট মাসেটা সেপ্টেম্বর মাসে হবে, সেপ্টেম্বর মাসে আমাদের নাই, আমাদের এখানে বসবে না। তুমি এখানে খোঁজ দিয়ে দেখো সেপ্টেম্বর লেখা নাই, কোথাও নাই, আসে নাই। তারপর দেখো সেপ্টেম্বর মাসে যে কমিশনটা তুমি তাকে দিবা তোমার সেলসম্যানকে, সেই কমিশনটা সে সেপ্টেম্বর মাসের কমিশনটা সে অক্টোবর মাসে পাবে। অক্টোবর মাসে আমাদের ক্যাশ বাজার আছে, তাহলে তুমি সরাসরি গিয়ে দেখো সরাসরি অক্টোবর কোথায় আছে, এই যে অক্টোবর, এখানে বসাই দিবা। এরপরে অক্টোবর মাসেরটা নভেম্বর মাসে পাবে, তো অক্টোবর মাস হচ্ছে এটা, এটা একটা নভেম্বর মাসে হবে, নভেম্বর মাসে এই যে নভেম্বর মাস, এই যে এটা পাবে। এরপরে নভেম্বর মাসেটা কোথায় পাবে, ডিসেম্বরে, তো 3500 টাকা কোথায় পাবে, ডিসেম্বরে পাবে, ঠিক আছে। আর ডিসেম্বরটা জানুয়ারিতে পাবে, জানুয়ারিতে আমার ক্যাশ বাজেট নাই। তাহলে সবাই একটু কমিশন ক্লিয়ার লিখে দাও, সবাই একটু কমিশন ক্লিয়ার লিখে দাও, সবাই একটু কমিশন ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, আর ফার্স্ট ইনভেশন কিছু করা লাগবে না। তো এখানে যে বিষয়টা, তো যে বিষয়টা তোমার ওয়ার্কিং দরকার হবে সেটা ওয়ার্কিং করতে হবে। আমি কিন্তু তোমাকে এখনো পর্যন্ত বলি না যে মুখস্থ এই ওয়ার্কিং করতে হবে, আমি কিন্তু এটা বলছি যে যে ওয়ার্কিংটা তুমি না করলে পারতেছো সেই ওয়ার্কিংটা দরকার নাই, আর যে ওয়ার্কিংটা না করলে তোমার ঝামেলা মনে হচ্ছে সেই ওয়ার্কিংটা তুমি করে নিবা। তাহলে এটার ওয়ার্কিং এর কোনো দরকার নেই, এটা হচ্ছে আমার ক্যাশ বাজেটের টাকা, অক্টোবর মাসের শুরুতে ব্যালেন্স দেওয়া আছে, এটা এটা কখনোই ওয়ার্কিং করতে হবে না। এটা ওয়ার্কিং আমি করছি, এটাও লাগবে না, এটাও লাগবে না, এটা আমার প্রয়োজন মনে হয়েছে আমি ওয়ার্কিং করছি। অনেকে কিন্তু এটা ওয়ার্কিং ছাড়াও পারবে, কারণ সে কি করবে, এই সেলসের উপরে 2% ধরবে, দইরা এটা কোন মাসের সেলস, আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে দিয়ে দিবে, সেপ্টেম্বর নাই, তাহলে সেপ্টেম্বরটা অক্টোবর মাসে দিয়ে দিবে, এভাবে ঠিক করতে পারবে। এটা এগুলো আমাদের সময় ওয়ার্কিং আমরা করিনি। এরপরে এটাও কিন্তু ওয়ার্কিং লাগবে না, এটা সরাসরি বলা আছে যে এক্সপেন্ডিচার অন মেশিনারি, একটা মেশিনারির পিছনে তোমার খরচ হয়েছে, একটা মেশিন কিনছো, ফোর্থ মূল্য হচ্ছে 50,000, ইজ পেয়েবল অক্টোবর, তার মানে এই মেশিনের টাকাটা অক্টোবর মাসে দিতে হবে, এখানে বলা আছে, ওয়ার্কিং করার কিছু নেই। ওকে ওকে, তাহলে আমাদের আর কোনো ঝামেলা নাই। এখন আমরা কি করব, আমরা ক্যাশ বাজেটটা তৈরি করব। তো আমি তোমাদের মূল বিষয়টা বুঝাইতে পারছি যে আসলে এটার মূল বিষয়টা কি। মূল বিষয়টা হচ্ছে আমাদেরকে যে তারা 3 মাসের ক্যাশ বাজেট বলছে, এই 3 মাসের মধ্যে কোন কোন উৎস থেকে টাকা আসবে, কোন কোন উৎসতে টাকা যাবে, এই বিষয়টা আগে ক্লিয়ার করে বের করতে পারলে আমরা এই 3 মাসের কাজটা করে ফেলতে পারবো। আর এটাকে মূলত বলা হয় ক্যাশ বাজেট, ঠিক আছে। এখানে কোনো মুখস্থ বিদ্যা নাই, কিচ্ছু নাই, সবকিছু ইজিলি। আচ্ছা, এখন আমরা ক্যাশ বাজেটটা তৈরি করব। তো চলো আমরা ক্যাশ বাজেট তৈরি করি। তো ক্যাশ বাজেট তৈরি করার ক্ষেত্রে তোমরা প্রথমে লিখবো হচ্ছে XYZ লিমিটেড ক্যাশ বাজেট, তারপর লিখবো ফর দা মান্থ অফ অক্টোবর 2010, যেটা চাইছে অক্টোবর টু ডিসেম্বর 3 মাস। তখন তুমি এখানে লিখবা পার্টিকুলার্স মানে বিবরণ, তারপরে কোন কোন মাসে ক্যাশ বাজেট চাইছে, অক্টোবর চাইছে, নভেম্বর চাইছে, ডিসেম্বর চাইছে, যে যে মাসে ক্যাশ বাজেট চাইবে তুমি এখানে লিখবা, ঠিক আছে, যে যে মাসে ক্যাশ বাজেট চাইছে এখানে লিখবা। লেখার পরে তুমি একটা মাস করে করবা, ওইদিকে তাকাইবা না, এগুলা দেখবা না, এগুলা পরে 1 মাস করে করে করবা। তুমি যদি একসাথে 3 মাস করতে চাও অঙ্ক ভুল হয়ে যাবে, 100% ভুল হবে। তুমি প্রথমে অক্টোবর করবা, চলো আমরা প্রথমে অক্টোবর করি, ঠিক আছে, চলো আমরা তো প্রথমে অক্টোবর করি। তো অক্টোবর মানে কি, ওপেনিং ব্যালেন্স। দেখো অক্টোবর মাসে তোমার যেটা প্রথম মাস থাকবে সেখানে একটা ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকবে, এটা ম্যাক্সিমাম কি সব অঙ্কে দেওয়া থাকবে।
যদি না দেওয়া থাকে সেটাও কোনো ব্যাপার না, ওপেনিং ব্যালেন্স তুমি লিখবা না, কিন্তু দেওয়া থাকবে। আর দেওয়া থাকুক বা না থাকুক তোমাকে ওপেনিং ব্যালেন্স লিখতে হবে, কারণ এই মাসের এন্ডিং পরবর্তী মাসের ওপেনিং, এই জন্য ওপেনিং ব্যালেন্স লিখবা। তাহলে ওপেনিং ব্যালেন্স অক্টোবর মাসে যেহেতু দেওয়া আছে, তুমি লিখছো 10,500। দেখো অক্টোবর মাসে দেওয়া ছিল 10,500। ঠিক আছে, এই দেখো অক্টোবর মাসে 10,500 দেওয়া ছিল। এই যে ওপেনিং ব্যালেন্স দেখো লেখা আছে এক্সেপ্টেড ক্যাশ ব্যালেন্স 1 অক্টোবর 10,500 লেখছো, লেখলা। আচ্ছা, ওইগুলো পরে দেখবা। এরপরে হচ্ছে তোমার যেগুলা টাকা আসার কথা সেগুলা যোগ হবে, আর যেগুলা যাওয়ার কথা সেগুলা কি হবে, বিয়োগ হবে। মানে একটা হচ্ছে ক্যাশ রিসিভ, একটা হচ্ছে ক্যাশ পেমেন্ট। এখন দেখো তো তোমার কোন কোন ভাবে টাকা আসছে। তোমার কিন্তু টাকা আসছে শুধুমাত্র একজনে টাকা দিবে। কে দিবে টাকা? শুধুমাত্র দেনাদার টাকা দিবে। তাহলে ক্যাশ রিসিভ টু ডেবিটরস, দেনাদার টাকা দিবে। এখন দেখো দেনাদার তোমাকে কোন কোন মাসে টাকা দিবে, কত দিবে দেখো। দেনাদার তোমাকে অক্টোবর মাসে 1,85,000 টাকা দিবে, নভেম্বর মাসে 2,10,000 দিবে, ডিসেম্বরে কত 2,45,000 টাকা দিবে। তুমি এটা সরাসরি 3 মাসে লিখে দিতে পারবা। এটাতে লিখে দিবা, এটাতে লিখে দিবা, এটাতে লিখে দিবা। ঠিক আছে? আচ্ছা, লিখে দিবা মানে হিসাব করার ক্ষেত্রে যখন তুমি সবকিছু বসা হিসাব করবা, তখন এই 2 মাস পরে হিসাব করবা, মানে আগে 1 মাস করে হিসাব করতে হয়। আর অঙ্কর ব্যালেন্স বসানোর সময় তুমি একসাথে বসাই দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু হিসাব করার ক্ষেত্রে একটা করে মাস হিসাব করবা। কেন করবে সেটা বলে দিব, দেখলে তুমি নিজে বুঝতে পারবা। তাহলে ক্যাশ কালেকশন ফ্রম ডেবিটর্স, ডেবিটর্স থেকে তুমি অক্টোবর মাসে কত পাওয়ার কথা 1,85,000, নভেম্বর মাসে কত 2,10,000, ডিসেম্বরে কত 2,45,000। সেটা তুমি কিভাবে বের করছো? তুমি আগে বের করে ফেলছো, আগে তুমি কি বের করে ফেলছো, দেখো বসাইছি। আচ্ছা, তাহলে ডেবিটর্সটা একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু এ আর ক্লিয়ার লিখে দাও। লেখো যে এ আর ক্লিয়ার। সাউন্ড থাকবে না কেন? সাউন্ড তো আছে। সবাই একটু এ আর ক্লিয়ার লিখে দাও। এ আর ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেনাদার কাছ থেকে আমার অক্টোবর মাসে পাওয়ার কথা এটা, নভেম্বরে এটা, ডিসেম্বরে এটা লিখছি। তাহলে আমার টাকা পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই, আমি কোথাও থেকে টাকা পাবো না, এখন শুধু দিতে হবে। ঠিক আছে, শুধু দিতে হবে। তাহলে চলো আমার এখানে শেষ। তো ক্যাশ রিসিভ আমার একটাই ছিল, এটা আমি এখানে, এটা যেহেতু আমি পাবো এটা এখানে রেখে দিছি। আমি বাকি কাজ করব না, পরে করব। ওকে, এরপর হচ্ছে আমার টোটাল ক্যাশ রিসিভ, মানে আমার টাকা আসার পরে যে টাকাটা হবে সেটা, এটা আমি পরে দেখাচ্ছি। তো তোমার কাজ হচ্ছে প্রথম মানগুলো বসাবা, কোনগুলা টাকা আসবে কোনগুলা যাবে। আচ্ছা বসাও। এখন দেখো পেমেন্ট। তো প্রথমে দেখো তো আমি এখন এটা কার কাছে, এটা আছে পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স। ক্রেডিটর্সকে আমার টাকা দিতে হবে 1 মাস সময়। তার মানে আগস্ট মাসে যে আমি কিনছি তাকে সেটা সেপ্টেম্বর দিতে হবে। সেপ্টেম্বর যেটা কিনছি সেটা আমাকে নভেম্বর দিতে হবে। তার মানে নভেম্বর আমার অঙ্কে আছে, তাহলে এটা নভেম্বরে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি লিখবো কি পেমেন্ট টু ক্রেডিটর্স। দেখো পেমেন্ট টু ক্রেডিটর্স, নভেম্বরে কত দিতে হবে, এই টাকাটা দিতে হবে নভেম্বরে। 1,00,000 টাকা নভেম্বরে যাবে, যে 1,00,000 টাকা দেখো নভেম্বরে গেছে, এই যে নভেম্বরে 1,00,000। আচ্ছা, এরপরে অক্টোবরের টাকাটা কি, সেপ্টেম্বরের টাকাটা কি দিতে হবে, অক্টোবর দিতে হবে। আর অক্টোবরের টাকাটা নভেম্বর দিতে হবে, মানে 1 মাস পর। আচ্ছা, তাহলে সেপ্টেম্বরের টাকা আমি অক্টোবর দিলাম, আর অক্টোবরের টাকা আমি কি নভেম্বর দিব। তাহলে 1,20,000, এই যে নভেম্বর 1,20,000। আচ্ছা, এরপরে তোমার নভেম্বরের টাকা আমি কখন দিতে হবে, ডিসেম্বর, মানে 1 মাস পর। তার নভেম্বর আমার কত 90,000, এটা ডিসেম্বর দিতে হবে 90,000। এটা হচ্ছে এপি। তাহলে এপি ক্লিয়ার লিখে দাও, এপি ক্লিয়ার লিখে দাও। নভেম্বর ডিসেম্বর ওপেনিং ব্যালেন্স কোথায় থেকে আসছে এটা তুমি অঙ্ক করার পরে বুঝবে। এই জন্য তুই বলছি তোমরা এইদিকে নজর দিবা না, তোমরা এখন এখানে নজর দিবা, খালি মান বসাবা। এই ওপেনিং ব্যালেন্স গুলো কোথা থেকে আসছে আমি তোমাদেরকে দেখাই দিতেছি, আগে জাস্ট মানটা ক্লিয়ার করো। আচ্ছা, এপি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের গেল এটা। এরপরে কি থাকতেছে, ওয়েজেস। ওয়েজেস, তাহলে ওয়েজেসটা খেয়াল করো। ওয়েজেসের কি কি বলছিল, 1 মাস। তাহলে খেয়াল করো, আগস্টের টাকা আমরা সেপ্টেম্বর দিব, সেপ্টেম্বর নাই। অক্টোবরের টাকা আমরা কি
সেপ্টেম্বর টাকা আমরা কি অক্টোবর দিব, তারপর হচ্ছে অক্টোবর টাকা আমরা কি নভেম্বর দিব, নভেম্বর টাকা আমরা কি ডিসেম্বর দিব। তার মানে অক্টোবরে 65, নভেম্বরে 70, ডিসেম্বরে 54। তো খেয়াল করে দেখো, অক্টোবরে 65, নভেম্বরে 70, ডিসেম্বরে 54 দিলাম। এটা তোমরা পারবা জানি। এরপরে আমাদের আর কি আছে, কমিশন। তো কমিশনের ব্যাপারটা আমরা ক্যালকুলেশন করে নিয়েছিলাম আলাদা করে, সেখান থেকে আমরা নিয়ে নিলে আমাদের জন্য সুবিধা হবে। কমিশন আমাদের দেখো, অক্টোবরে দিতে হবে 4200, নভেম্বরে 4900, ডিসেম্বরে 3500। তো যেহেতু আমি ক্যালকুলেশন করে নিচ্ছি, আমাকে কষ্ট করার দরকার নাই, আমি সরাসরি বলে দেবো 4200, 4900, 3500। এই যে দেখো 4200, 4900, 3500 বসালাম। তারপর আর কি থাকে, এরপর হচ্ছে এক্সমিটার অর্থ মেশিন বাবদ আমি একটা টাকা পাবো আমার কাছে 50,000, সেটা আমি কবে দিব বলছি, ইন অক্টোবর। যেহেতু আমি অক্টোবরে দিব বলা আছে, সেক্ষেত্রে আমার অক্টোবর মাসে এই টাকাটা যাবে। তাহলে এক্সমিটার অন মেশিনারি অক্টোবর মাসে চলে যাবে 50,000 টাকা। আচ্ছা, এখন আমি মান বসাইছি, আর কোনো কাজ নাই। এখন তোমরা শুধু প্লাস মাইনাস করবা, আমি বুঝাই দিব। ঠিক আছে, ওকে। তো এখন আমার মান বসানো হয়ে গেছে, এখন আমি তোমাদের জাস্ট অঙ্কটা করে দিব। সবাই অল ক্লিয়ার লিখে দাও, আমি দেখি কার কোনো প্রশ্ন আছে কিনা বোঝানোর জন্য। এখন ক্যাশ বাজার তৈরি হয়ে যাবে, মাত্র 5 মিনিট সময় লাগবে। আচ্ছা, ক্যাশ বাজারটা আমি তোমরা একটু কমেন্ট করো, আমি দেখি কি বলতেছো। ফারিয়া ফারিদি অক্টোবর মাসের ইন, নভেম্বর মাসের শুরু, এইভাবে মাসের, হ্যাঁ ঠিক বলছো তুমি, এটাই বুঝতে হবে। আচ্ছা, মেঘমালা অল ক্লিয়ার, ফারিয়া আক্তার, রোমা অল ক্লিয়ার, তারপর মারিয়া। লাস্ট লাইনটা আবার বুঝান, লাস্ট লাইনটা হচ্ছে এটা না, এটা আমি আবার বুঝাচ্ছি, মারিয়া খেয়াল করো। এক্সপেন্ডিচার অন মেশিনারি ওর 50,000, এখানে বলতেছে মেশিনের বাবদ আমাদের খরচ হয়েছে কত টাকা, 50,000, ইজ পেয়াবল ইন অক্টোবর, এটা যেটা আমরা অক্টোবর মাসে দিতে হবে। তো যেহেতু আমরা অক্টোবর মাসে টাকাটা দিতে হবে, তার মানে অক্টোবর মাসে ক্যাশ বাজারে এটা যাবে। তো আমাকে টাকা আসবে না যাবে, এই জন্য যাবে, সেই জন্য অক্টোবর মাসে গিয়ে এটা সরাসরি মাইনাস হবে, লাগবে এক্সপেন্ডিচার অন মেশিনারি অক্টোবর মাসে আমাদের আসছে ক্যাশ পেমেন্ট। বুঝছো, ইন্ডিকেট করে যদি বলা থাকে যে শহীদুল স্যার 20,000 টাকা পায়, সেটা নভেম্বরে দিতে হবে, তাহলে নভেম্বরে যাবে। যদি শহীদুল স্যার 20,000 টাকা দিবে আমাকে, সেটা নভেম্বরে আসবে, নভেম্বরে দিবে, সেটা নভেম্বরে প্লাস আসবে, এরকম হবে। তাহলে ভাইয়া ইচ্ছা হলে এপি ওয়ার্কিং, হ্যাঁ ইচ্ছা হলে তোমরা এপি ওয়ার্কিং করতে পারবা, যেমন আমি এখানে এপি ওয়ার্কিং দিচ্ছি, তুমি চাইলে এপি ওয়ার্কিং করতে পারবা। এই যে আমি এপি ওয়ার্কিং করছি, দেখো ওয়ার্কিং করে দিচ্ছি, কিন্তু 1 মাসের হলে ওয়ার্কিং করা লাগে না। ঠিক আছে, তো এটা 1 মাসে ছিল, এই জন্য ওয়ার্কিং করি নাই। আবার এটাও 1 মাসে ছিল, এটা ওয়ার্কিং কেন করছি, কারণ এখানে একটা তোমার পার্সেন্টের টাকাটা বের করা দরকার, এই জন্য ওয়ার্কিং করছি। বুঝছো, তো যেটা ওয়ার্কিং প্রয়োজন নাই সেটা করার দরকার নাই, এইভাবে তোমাদের অভিজ্ঞতা হয়ে যাবে। তো নর্মালি কালেকশন ফ্রম ডেবিটর্স, পেমেন্ট টু ক্রেডিটর্স, মানে পাওনাদারকে কত দিবা, দেনাদারকে কত পাইবা, এই দুইটা বিষয় একটু বেশি, অন্য অঙ্কে বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্কিং করা লাগে। তুমি তখন তোমার তোমার ব্রেইনে তোমাকে বলবে যে তোমার ওয়ার্কিং করতে হবে নাকি না করতে হবে। ঠিক আছে, ফুলফিল আমি বেসিক থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এখন এপি মানে হচ্ছে তোমার অ্যাকাউন্টস পেয়াবল। আচ্ছা, তাহলে তোমরা সবাই দেখলাম যে এটা হচ্ছে পুরো 10 মার্কের ম্যাথ, যতটুকু করেছি এতটুকু 10 মার্কের জন্য আসছে, আর কিছু না, পুরো 10 মার্কের জন্য এটা আসছে। তাহলে সবাই বুঝতে পারছো। এখন তোমাদেরকে আমি ক্যাশ বাজারটা জাস্ট বুঝাই দিই কিভাবে হয়েছে। দেখো, প্রথমে আমাদের ওপেনিং ব্যালেন্স কত ছিল, 10। এর সাথে আমাদের ক্যাশ রিসিভ, মানে আমাদের যে টাকাগুলো আসছে, শুধু একটা টাকা আসছে, এটার সাথে এটা যোগ করবা, কত আসছে, 1,95,000, 1,95,500 হয়েছে। মানে আমাদের আগে যেটা ছিল সেটার সাথে আমার যা টাকা আসার কথা সেটা যোগ হবে, মানে আমাদের অক্টোবরে টাকা আসতে পারে, এটা যোগ হয়েছে। যোগ হওয়ার পরে তোমার ক্রেডিটর্স গুলা সবগুলা, যে এই যে 1, 2, 3, 4, এইগুলাকে আবার যোগ করবা। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল রিসিভ, এটা কি টোটাল রিসিভ। ঠিক আছে, আর এটা হচ্ছে এই চারটা হচ্ছে আমার টোটাল পেমেন্ট। তাহলে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার টোটাল পেমেন্ট। তাহলে অক্টোবর মাসে আমার হাতে ছিল 10,500, এরপরে আমি রিসিভ পাইছি কত, 1,85,000। তাহলে টোটাল আমার হাতে টাকা আছে 1,95,500। সেখান থেকে আমার অক্টোবর মাসে খরচ হতে পারে এই টাকাটা টোটাল কত, 2,19,200। তার মানে আমার হাতে যে টাকা আছে এর থেকে বেশি টাকা আমার খরচ হবে। তার মানে অক্টোবর মাসে আমার ঘাটতি। এরকম হয় না যে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, তোমার ফেব্রুয়ারি মাসে যে ইনকাম এর থেকে বেশি খরচ, তো খরচ মানে কি তুমি দেনা হয়ে যাবা, বিষয়টা হলো এরকম। ঠিক আছে, তো এই জন্য দেখো অক্টোবর মাসে আমার যে পরিমাণ টাকা হাতে আসার কথা শুধুমাত্র ক্যাশের ব্যাপারে, এর থেকে বেশি পরিমাণ টাকা যাবে। সেই জন্য আমার মাইনাসের কথা থাকবে 23,700 টাকা। তাহলে 23,700 টাকা যদি আমার
অক্টোবর মাসের শেষে মাইনাসের থাকে, এটা আবার নভেম্বর মাসে কি হবে, মাইনাসের থাকবে। কারণ আমি বুঝাই, ধরো তুমি ফেব্রুয়ারি মাসে যা ইনকাম করলা তা খরচ করলা, এখন ইনকাম আর খরচের মধ্যে দেখলা যে তোমার 500 টাকা দেনা হয়ে গেল, মানে 500 টাকা তোমার কাছে মানুষে পাবে, তাহলে এটা তুমি কিভাবে দিবা, তোমাকে ফেব্রুয়ারি মার্চের ইনকাম থেকে দিতে হবে, তার মানে মার্চে তোমার 500 টাকা মাইনাস। এই জন্য এটা আমাদের এই এক রানিং মাসের এন্ডিং, পরবর্তী মাসের কি ওপেনিং, সেই জন্য এখানে 23,000 কত আছে 700। এরপর আবার সেম আমাদের 23,700 সাথে এটা আবার আসছে, এখানে যোগ হবে, এটা কিন্তু 23,700 মাইনাস রেখে এটা যোগ দিবা, এখানে এত টাকা আসবে। তারপর আবার এই মাসে এত টাকা খরচ হবে, খরচ হওয়ার পর এটা হচ্ছে তোমার আসার টাকা, এটা হচ্ছে তোমার যাওয়ার টাকা। তারপর আসার টাকা থেকে তুমি যাওয়ার টাকা দিয়ে দেখো আবারও মাইনাস আছে, তার মানে তুমি ফেব্রুয়ারি মাসেও কভার, মানে মার্চ মাসেও কভার করতে পারো নাই, মানে তোমার দেনাটা থেকেই যাচ্ছে। তাহলে এটা মাইনাসটা আবার পরবর্তী মাসে ওপেনিং হবে, তখন আবার এগুলো যোগ দিবা, যে ব্যালেন্স আসবে আবার এগুলো যোগ দিয়ে এখান থেকে মাইনাস করবা, তখন লাস্ট ফিগারও কি মাইনাস হবে। তার মানে তুমি 3 মাসে ক্যাশ বাজেটে তোমার খালি মাইনাস মাইনাসই থাকতেছে, মানে তোমার ঘাটতি থাকতেছে। তো আশা করি সবকিছু সবাই বুঝতে পেরেছো। যদি এখনো কোনো ব্যালেন্স বোঝার সমস্যা থাকে এই জন্য আমাকে বলতে পারো, না হলে সবাই অল্পটা লিখে দাও। এখন কেন বলছি জানো, যে তুমি 1 মাস করে কেন করবা, এই কারণে, কারণ তোমার এই ব্যালেন্সটা ছাড়া তো তুমি এই মাস শুরু করতে পারবে না, আবার এই ব্যালেন্সটা ছাড়া তুমি এই মাস শুরু করতে পারবে না। এই জন্য তুমি আগে টাকাগুলাকে সুন্দর করে সব মাসে বসাইবা, সুন্দর করে সব মাসে প্রত্যেকটা মাসে যেভাবে টাকা গণনা আসবে বসাইবা, বসানোর পরে তুমি একটা মাস করে হিসাব করবা, একটা মাস করে হিসাব করে ব্যালেন্স নিয়ে আবার একটা মাস করবা, আরেকটা মাস ব্যালেন্স নিয়ে আরেকটা মাস করবা, এইভাবে তুমি ক্যাশ বাজার তৈরি করে ফেলবা। এখন এই অঙ্কটা বোঝার কারণে তুমি গিয়ে দেখো, তুমি সি পার্টের অনেক অঙ্ক তুমি নিজে থেকে পারবা, যদি ওয়ার্কিংটা বা কথাগুলো সহজে বুঝতে পারো। ওকে, হ্যাঁ, রিসিপ্ট থেকে টোটাল পেমেন্ট বাদ দিব, এই যে এখান থেকে আমাদের, এই যে আমাদের টোটাল রিসিপ্ট থেকে এটা বাদ দিব, এটা আসবে, আবার এখান থেকে এটা বাদ দিব, এখান থেকে এটা বাদ দিব। ওকে, কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের ক্যাশ বাজারের বিষয়টা। ওকে, ডিসেম্বরে ক্লোজিং বাজেটটা কি প্লাস হবে, এখানে মাইনাস দিচ্ছে কেন, দাঁড়া আমি করে দিচ্ছি। ডিসেম্বরে মনে হয় ভুল আছে, তাহলে অঙ্ক উঠানোতে ভুল হয়েছে। এখানে কত আছে আমার, 2,31,400, 2,41,400 আমার টোটাল টাকা, আর খরচ হয়েছে কত, 1,47,500, তার মাইনাস 1,47,500, তাহলে কত হইলো, 93,900। আচ্ছা, এখানে তো 2,41,000, সরি 31,000, 2,31,400, এটা হচ্ছে আমার রিসিভ, 2,00,000 আবার 41,000 পড়ছে, 2,31,400 মাইনাস 1,47,500, 1,47,500। হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্লাস আসবে, এটা মাইনাসের না, কারণ আমাদের এখানে বেশি। ঠিক আছে, এটা এই অ্যাসিস্ট্যান্ট যখন টাইপিং করেছে সে হয়তো বা খেয়াল করে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে কাউসার, ধন্যবাদ তোমাকে এই বিষয়টা দেখার জন্য। তো তোমরা এভাবে কন্টিনিউয়াসলি করে যাইবা। আচ্ছা, ডিসেম্বরের টাকাটা প্লাস ফিগারই থাকবে, এখানে মানে ভুলবশত মাইনাস ফিগার দিয়ে দিছে আর কি। আচ্ছা, না মাইনাস বইয়েতে মাইনাস হলেও মাইনাস হবে না, বইয়ে ভুল আছে। হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্ট তো বই থেকে আনসার তুলছে, আমার অ্যাসিস্ট্যান্ট বই থেকে আনসার তুলছে, কিন্তু বইয়ের মধ্যে ভুল আছে, এই জন্য আমার অ্যাসিস্ট্যান্টও ভুল তুলছে, বুঝছো, কিন্তু এটা প্লাস হবে। তুমি বইয়ের ভুলটাকে তুমি সঠিক বলো কেন, সঠিক বলবা কেন, তুমি জানো যে ক্যাশ বাজেট কি পরিমাণ টাকা আসতেছে, কি পরিমাণ টাকা যাচ্ছে, কি পরিমাণ টাকা আসছে, কি পরিমাণ যাচ্ছে, তাহলে এখানে টাকা আসতেছে তোমার 2,31,400, যাচ্ছে কত, 1,47,500, তার মানে তোমার তো টাকা আছে, হাতে থাকবে টাকা, হাতে থাকা মানে কি তোমার উদ্বৃত্ত ব্যালেন্স থাকবে, এই জন্য এটা ব্যালেন্স প্লাসে প্লাস ফিগার। ঠিক আছে, এটা আবার পরবর্তী মাসে প্লাস ফিগার হয়ে যাবে। আচ্ছা, ওপেনিং ব্যালেন্স কোনটা বোঝাবো মোহাম্মদ ফরিদুল আকবর, ওপেনিং ব্যালেন্স কোনটা বোঝাবো, এখানে ওপেনিং ব্যালেন্স তো দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে এটা ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, এটার সাথে রিসিভ গুলো যোগ দিবা, টাকাটা আসবে, তারপরে টাকা যেগুলো যাবে এগুলাকে যোগ দিবা, এটা থেকে এটা বাদ দিবা, এখানে একটা ব্যালেন্স আসবে, তাহলে এখানে ব্যালেন্স কত, -23,700। এখানে যদি -23,700 টাকা আসে, এটা পরবর্তী ইয়ারের ওপেনিং 23,700, বুঝছো, তারপরে আবার যোগ বিয়োগ করে এখানে যেটা আসবে এটা পরবর্তী বছর শুরুতে আসবে, মানে 1 বছরের এন্ডিং যা আসবে পরবর্তী বছর শুরুতে এটা আসবে, এখান থেকে সরাসরি এখানে চলে যাবে, তারপর এখান থেকে সরাসরি এখানে চলে যাবে। ঠিক আছে, আর এই যে প্রথম যে ব্যালেন্সটা এটা অঙ্কে দেওয়া থাকবে, প্রথম যে ব্যালেন্সটা অঙ্কে দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে সমস্যা নেই, তুমি এখান থেকে শুরু করবা, এই হচ্ছে বিষয়।
আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে তোমাদের ক্যাশ বাজেটের অঙ্ক করাই দিছি। তাহলে তোমাদের আমি একটা এই হোমওয়ার্ক দিয়ে দিতে পারি, তোমরা একটা হোমওয়ার্ক চাইলে করতে পারো। সেটা হচ্ছে আমি ছবি দিয়ে দিতে পারি। হুম C35 নম্বর অঙ্ক, এটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আসছে 7 কলেজের 2018 সালে। আমি ছবি তুলে হোমওয়ার্ক দিয়ে দিব। তোমরা মেন বুকটা কিছুদিন পরে নাও, অল্প কিছুদিন পরে। আচ্ছা, তো তোমাদের কালকে হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিজনেস স্ট্র্যাটেজিক্স ক্লাস, আলামিন স্যারের ক্লাস নেবে। ঠিক আছে, তোমরা রুটিন পেয়েছো, ডেমো ক্লাস তোমরা দেখবা যে আসলে আমাদের বোঝানোর সিস্টেম ধরন। আর আমি কিন্তু একটা জিনিস সবসময় তোমাদেরকে বলি, দেখো আমি এত বড় একটা অঙ্ক করাইছি, তোমাদেরকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে বাস্তব ভাবে বোঝানোর জন্য, যে আসলে অঙ্কটার মানেটা কি, আসলে এই অঙ্কটা আমি কেন করি বা অঙ্কটা কি। আমি এটা বাস্তব মানেটা যদি তুমি বুঝো তাহলে অঙ্কটা তোমার জন্য সহজ হবে। তুমি বুঝতে পারছো যে ক্যাশ বাজেট জিনিসটা কি। আমি যে মাসের ক্যাশ বাজেট করবো অথবা যে সময়ের ক্যাশ বাজেট করব, সেই সময় আমার হাতে কি পরিমাণ টাকা আছে, এর সাথে আমার যে পরিমাণ টাকাগুলো আসবে প্লাস হবে, যে পরিমাণ টাকাগুলোকে যাবে মাইনাস হবে। এখন আসা এবং যাওয়ার টাকাগুলো যদি সহজলি ইজিলি দেওয়া থাকে সেক্ষেত্রে আমি ইজিলি করতে পারবো। আর যদি আসা এবং যাওয়ার টাকাগুলো আমাকে ক্যালকুলেশন করে বের করে নিতে হয়, সেক্ষেত্রে আমাকে বের করে নিতে হবে। ঠিক আছে, যেমন এরকমটা দেখা যায় যে আমি তোমাকে বলছি যে তোমার কাছে একটা জিনিস আমি বিক্রি করছি, বলছি তুমি আমাকে 3 মাস পরে টাকা দিবা। তাহলে তুমি নিছো আমার থেকে জানুয়ারি মাসে, জানুয়ারি মাসে দিবা না, ফেব্রুয়ারি মাসে দিবা না, মার্চ মাসে দিবা না, তুমি কি দিবা, এপ্রিল মাসে দিবা। তার মানে আমার জানুয়ারি মাসের টাকাটা তুমি এপ্রিল মাসে দিতেছো। এরকম যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোমাকে জাস্ট ক্যালকুলেশন করে ওয়ার্কিং করে তুমি জাস্ট অঙ্কতে অ্যাপ্লাই করে দিবা, অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যেরকম সহজ, তোমার এই আর অন্য অন্য অঙ্কগুলো সহজ। এই হইতে পারে যে এখানে যে সমন্বয়গুলো আছে অন্য অঙ্কগুলা আর একটু জটিল করে দিছে, কিন্তু সিস্টেম একটাই। সিস্টেম কি, একটাই। বুঝছো যে টাকা আসা এবং যাওয়ার পরিমাণ যে বিষয়টা সেটা। ওকে, তো এইভাবে তোমাকে বুঝতে হবে, কোনো কিছুই মুখস্থ করা যাবে না। সবকিছুই তোমার সবকিছুই তোমার করতে হবে। হ্যাঁ, যে তোমার সবকিছুই বুঝে বুঝেই পড়তে হবে, বুঝে বুঝে পড়লে তুমি ভালো বুঝতে পারবা। হ্যাঁ, আচ্ছা, তা ভালো থাকো সবাই। আজকে এই পর্যন্তই, তোমরা চাইলে একটা হোমওয়ার্ক করতে পারো, আমি ছবি উঠে দিয়ে দিব পেজে। হ্যাঁ, তো কালকে আলামিন স্যারের ক্লাস হবে 9টায়, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের। শুধু যারা করতে চাও উপস্থিত থাকিও ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।